অ্যাপ্লাই করতেছি এই সিস্টেমের উপর, দিস ইজ পজিটিভ। এবং এ ফিজিক্যালটা আমরা বলতেছি দিস ইজ একটা অসিলেটরি ফোর্স, হারমোনিক অসিলেশন মেনটেন করবে, কাজে এফ ইজ ইকাল টু F0 সাইন পিটি। তাহলে এখানে দেখো এই যে এই দুইটা টার্ম আমরা বাম দিকে নিয়ে গেছি, তাহলে এইটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পেলাম। আগের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল এই টার্মটা ছিল আগে জিরো, এই টার্মটা যখন জিরো ছিল আমরা যে সমস্ত ইকুয়েশনের ওয়াইয়ের পাওয়ার প্রত্যেকটার মধ্যে এটা বাদে, এই টার্মটা বাদে এখানেও দেখো ওয়াইয়ের পাওয়ার প্রত্যেকটার পাওয়ার হচ্ছে 1, এবং এই যে টার্মটা F0 সাইন পিটি এখানে কিন্তু কোনো ওয়াই নাই। নর্মালি যখন একটা ইকুয়েশনে ওয়াইয়ের পাওয়ার যখন 1 থাকে তখন ওই ইকুয়েশনটাকে বলি আমরা হোমোজেনিয়াস ইকুয়েশন। যদি ওয়াইয়ের পাওয়ার হয়ে যায় তখন বলি নন হোমোজেনিয়াস ইকুয়েশন। যেমন ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব এগুলো যদি থাকতো তাহলে সেটা হয়তো নন হোমোজেনিয়াস ইকুয়েশন। আর এইখানে দেখি নন লিনিয়ার, এটা হলো লিনিয়ার ইকুয়েশন। ওয়াইয়ের পাওয়ার যখন 1 এটা হলো লিনিয়ার ইকুয়েশন, আর ওয়াইয়ের পাওয়ার যখন 1 এর চাইতে বেশি হবে তখন তাকে বলি আমরা নন লিনিয়ার ইকুয়েশন। আর এই যে টার্মটা, এই টার্মটা যখন থাকবে না, এই টার্মটা মানে ওয়াইয়ের উপরে ইন্ডিপেন্ডেন্ট টার্ম, মনে রাখতে হবে এইভাবে যে এই টার্মটা হচ্ছে ওয়াইয়ের উপরে ইন্ডিপেন্ডেন্ট। আর ওয়াইয়ের উপরে যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তখন ওয়াইয়ের উপরে যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো টার্ম না থাকে তখন ওই ইকুয়েশনটাকে বলি আমরা হোমোজেনিয়াস ইকুয়েশন। আর ওয়াইয়ের উপরে যদি ইন্ডিপেন্ডেন্ট টার্ম থাকে তখন তাকে বলি আমরা নন হোমোজেনিয়াস ইকুয়েশন। কাজে এই টার্মটুকু বাদে আমাদের যে ড্যাম্পড ভাইব্রেশনের ক্ষেত্রে ইকুয়েশনটা ছিল হোমোজেনিয়াস ইকুয়েশন, এই ক্ষেত্রে হোমোজেনিয়াস ইকুয়েশনটা হচ্ছে আমাদের নন হোমোজেনিয়াস ইকুয়েশন। নন হোমোজেনিয়াস ইকুয়েশন আমাদের F0 সাইন পিটি থাকার ফলে এই টার্মটা আমাদের ওয়াইয়ের উপরে ইন্ডিপেন্ডেন্ট। তাইলে এখন দেখো জাস্ট আমি এম দিয়ে ভাগ করার চেষ্টা করতেছি এই ইকুয়েশনটাকে পরের লাইনে, বি বাই এম এ বাই এম F0 বাই এম সাইন পিটি, এবং বি বাই এম ইজ ইকাল টু আমরা আগেই বলে আসছি টয়েস ল্যামডা, এ বাই এম ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার। এখন আমরা বললাম এই F0 বাই এম হুইচ ইজ ইকাল টু স্মল F0, এটা ম্যাগনিটিউড, জাস্ট একটা ম্যাগনিটিউড F0 বাই এম F0 সাইন পিটি, এটা আমরা কনসিডার করলাম। তাইলে এখন এই ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে। এখানে দুইটা পার্ট হিসেবে আমরা ট্রিট করি। এই যে প্রথম পার্ট এটা হচ্ছে এটুকুকে বলি আমরা কমপ্লিমেন্টারি ফাংশন, এটুকুকে বলি আমরা কমপ্লিমেন্টারি ফাংশন। আর পরেরটুকু হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে এটাকে বলি আমরা কমপ্লিমেন্টারি ফাংশন, আর এইটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল এইটা হচ্ছে আমাদের, তবে দুইটা পার্ট। এখন এই যে কমপ্লিমেন্ট ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল, যেহেতু এখানে ওয়াইয়ের উপরে ইন্ডিপেন্ডেন্ট একটা টার্ম আছে, আগের ইকুয়েশন সলভ করার জন্য আমরা একটা ট্রায়াল সলিউশন যেটা অ্যাজিউম করছিলাম y is equal to a to the power kt, a e to the power kt, কিন্তু এইখানে যেহেতু আমাদের এইখানে y নাই, y এর উপরে ইন্ডিপেন্ডেন্ট টার্ম আছে, কাজে এটার সলিউশনটা অন্যভাবে আমরা ট্রায়াল সলিউশন আমরা অ্যাজিউম করব, যেটা হবে এই y is equal to এই p টা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ফোর্সড ভাইব্রেশন, p টা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ফোর্সড ভাইব্রেশন, ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ কি রেস্টোরিং ফোর্স, ল্যামডাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ড্যাম্পড ভাইব্রেশন, ল্যামডাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ড্যাম্পড ভাইব্রেশন। এটা আমরা বলার চেষ্টা করতে পারি, ড্যাম্পড ভাইব্রেশন। তাহলে এইটার জন্য আমাদের ট্রায়াল সলিউশন y is equal to জাস্ট আমরা অ্যাজিউম করতেছি a sin pt minus theta, y is equal to a sin pt minus theta, এইটা আমরা বলার চেষ্টা করতেছি। এই যে a sin pt minus theta আমরা বললাম, তাইলে দেখো এইখানে আবার এর মানটা বের করতে হবে, এটা কনস্ট্যান্ট, এটা আননোন, এটার মানটা আমরা জানি না, এবং থিটাটা আননোন। এইটা এই ইকুয়েশনের রেসপেক্টে এ এবং থিটা এই মানটা আবার নতুন করে আমাদের বের করতে হবে। আগে যেটা বের করেছিলাম সেটা ছিল হোমোজেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে, এবার হচ্ছে নন হোমোজেনিয়াস
ইকুয়েশনের ক্ষেত্রে। বাট এখানকার দুইটা সলিউশন হবে, একটা হচ্ছে অ্যাজ এ হোল, আর একটা হচ্ছে এইটাকে বাদ দিয়া। এইটাকে বাদ দিয়া এইটার জন্য যে সলিউশনটা আছে, সলিউশনটা হবে সেই সলিউশনটা আমরা আগে করেছি। এইটার সলিউশনটুকু আমরা নতুন করে করব না। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর এটা হচ্ছে পার্টিকুলার অ্যাজ এ হোল, এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। কাজে আমরা এই নর্মালি এটাকে বলার চেষ্টা করি যে জিনিসটা, যে আমাদের এই দুইটা সলিউশন, ফাইনাল সলিউশন হবে এই দুইটা সলিউশনের যোগফল। ফাইনাল সলিউশন হবে এই দুইটা সলিউশনের যোগফল। তাইলে এখানে দেখো, এই যে আমরা ট্রায়াল সলিউশনটা অ্যাজিউম করতেছি y = t - থিটা, তাইলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, a এবং থিটা কিন্তু আননোন। এই পিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ফোর্সড ভাইব্রেশন। আমরা যেটা ফোর্স অ্যাপ্লাই করছি তার একটা ফ্রিকোয়েন্সি অবশ্যই আছে, সেই ফ্রিকোয়েন্সি। তা নাহলে যদি ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে কিন্তু তার ওয়েভ নেচার পাওয়া যাবে না। সেই জন্যই কিন্তু আমরা এখানে ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই, একটা ওয়েভ লাইক ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি এখানে। তাইলে দেখো dy বাই dt, তার মানে এই পিটা আসবে ap cos pt মাইনাস থিটা, এন্ড d স্কয়ার y বাই dt স্কয়ার মাইনাস ap স্কয়ার, কারণ cos কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস sin p, মাইনাস ap স্কয়ার sin pt মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস p স্কয়ার y। a sin pt মাইনাস থিটা ইজ ইকুয়াল টু y, কাজে এটা p স্কয়ার y। তাইলে এখন আসা যাক এই যে p স্কয়ার y, তাইলে দেখো এই যে ইকুয়েশন যেটা ছিল, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে d স্কয়ার y বাই dt স্কয়ার, dy বাই dt এন্ড y, এই মানগুলো এই ইকুয়েশন আমরা পুট করে দিব। এই যে একটা dy বাই dt, d স্কয়ার y বাই dt স্কয়ার এন্ড y, এই তিনটা মান এই ইকুয়েশনে পুট করব। তাহলে দেখো এটা আছে মাইনাস ap স্কয়ার sin pt মাইনাস থিটা প্লাস ওখানে টুয়াইস ল্যামডা dy বাই dt ছিল, টুয়াইস ল্যামডা ap cos pt মাইনাস থিটা প্লাস ওমেগা স্কয়ার y, তার মানে ওমেগা স্কয়ার a sin pt মাইনাস থিটা ইজ ইকুয়াল টু f0 sin pt। তাইলে এখন এই তোমরা তো এখনো যদি ঢুকতে চাও তাহলে তো মুশকিল, এত পরে তো তাহলে আমার একবারে কিন্তু ঢোকা বন্ধ করে দিতে হবে। এই যে আকিব কি ওয়ালিউল্লাহ, শুনো, তোমরা যদি কেউ মানে এমনি বলো চাও আমি আছি, কিন্তু আমার এখানে কিন্তু ওয়েটিং রুম চালু করা আছে, তার মানে আমি অ্যালাউ না করলে কিন্তু ঢুকতে পারবা না আর কি। এই যে ওয়েটিং রুম সিস্টেম, জাস্ট যদি আমি ডিনাই করি তাহলে ঢোকা যাবে না, আমি এখানে অ্যাডমিট করলে শুধু ঢুকতে পারবো আর কি। কাজে এখনো ঢুকো, 20 মিনিট চলে গেছে, এত সময় পরে এই যে জিনিসগুলো বলার চেষ্টা করতেছে আলটিমেট তো কিছু বুঝবা না। এই তুমি আমি শীট পাঠাইছিলাম কালকে, পাইছো সবাই? জি স্যার। আচ্ছা, তাইলে এখানে দেখো এই যে এই টার্মটা আছে sin pt মাইনাস থিটা, এই টার্মটা আছে sin pt মাইনাস থিটা, এটা হলো cos pt। তাহলে এটা sin pt টা আমরা কমন নেওয়া যেতে পারে, এটার মধ্যে এ আছে, তার মানে ওমেগা স্কয়ার মাইনাস এখানে মাইনাস p স্কয়ার, এখানে প্লাস ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা স্কয়ার মাইনাস p স্কয়ার a sin pt মাইনাস থিটা, আর একটা টুয়াইস ল্যামডা ap cos pt মাইনাস থিটা। এখন দেখো আমাদের এই ডান আছে এখানে f0 sin pt, এটাকে আমরা একটু মডিফাই করতে চাই। কিভাবে? এই sin pt, এটা দেখো পরের লাইনে sin pt মাইনাস থিটা প্লাস থিটা, তার মানে এখানে মাইনাস থিটা, থিটা মাইনাস করেছি, এখানে প্লাস করেছি, করা যাবে তো এটা? ইয়েস স্যার। আমরা জাস্ট ওইটা করেছি এই যে এই দিকের সাথে সামঞ্জস্য রাখার জন্য, এইদিকে আছে pt মাইনাস থিটা, সেই জন্য এখানে আমরা একটা এটার জন্য এখানে একটা মাইনাস থিটা নিয়ে আসছি, আবার প্লাস থিটা করেছি, আলটিমেট এটা জিরো, জিরো আমার pt থাকবে, কিন্তু আমি এইভাবে। তাহলে দেখো sin a প্লাস b, তাহলে sin a cos b প্লাস cos, এটাকে আমরা লিখতে পারি f0 sin pt মাইনাস থিটা cos থিটা প্লাস f0 cos pt মাইনাস থিটা sin থিটা। এখন আমাদের এই যে ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, আমরা যখনই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করি তাইলে আমাদের এইটা বলা হয় যে দেখো পরের সেন্টেন্স লাইনে আমরা লিখেছি ইফ দি সলিউশন ইজ টু হোল্ড গুড ফর ভ্যালুজ অফ টি, টি এর প্রত্যেকটা ভ্যালুর জন্য যদি আমার এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হয়, তাহলে এই যে রেসপেক্টিভ যে কোএফিসিয়েন্ট আছে sin pt মাইনাস থিটা, এই যে লেফট ডান সাইডে এবং বাম সাইডে তাদের যে কোএফিসিয়েন্ট গুলো আছে, এর sin pt মাইনাস থিটা এর কোএফিসিয়েন্ট হলো f0 cos থিটা
আর এ সাইন পিটি মাইনাস থিটা এর কোফিসিয়েন্ট হচ্ছে ওমেগা স্কয়ার মাইনাস পি স্কয়ার ইন্টু এ। আর এই যে কস পিটি মাইনাস থিটা এর কোফিসিয়েন্ট হলো এফ জিরো সাইন থিটা, আর এইদিকে আছে টুয়াইস ল্যামডা এপি। এই কোফিসিয়েন্ট গুলা ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা ভাবে সমান হতে হবে, তাইলে আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, এইটা স্যাটিসফাই করবে। আদারওয়াইজ কিন্তু আমরা ইকুয়াল বলতে পারবো না, আদারওয়াইজ কিন্তু ইকুয়াল আমরা বলতে পারবো না। তাইলে এই যে সাইন পিটি মাইনাস থিটা এর যে কোফিসিয়েন্ট আছে, এইদিকে সাইন পিটি এই কোফিসিয়েন্ট হলো ইকুয়াল। তাহলে দেখো এদিকে কি আছে, ওমেগা স্কয়ার মাইনাস পি স্কয়ার ইন্টু এ, আর এদিকে আছে এফ জিরো কস থিটা, এইটা হলো ইকুয়াল। আর এই কস পিটি মাইনাস থিটার ক্ষেত্রে টুয়াইস ল্যামডা এপি ইজ ইকুয়াল টু এফ জিরো সাইন থিটা, এটাও ইকুয়াল। আমরা এই দুটো ইকুয়েশন এখান থেকে পেলাম। ওই একটা ইকুয়েশনতে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, কিসের ভিত্তিতে? একটা হচ্ছে সাইন পিটি মাইনাস থিটা আর একটা হচ্ছে কস পিটি মাইনাস থিটা, তাদের যে কোএফিসিয়েন্ট এই কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে আমাদের ইকুয়াল, এই কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে ইকুয়াল। তাইলে দেখো এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা স্কোয়ার করে অ্যাড করি, এটা হলো কস থিটা, এটা হলো থিটা, তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, এখানে এফ জিরো স্কোয়ার আছে কমন, তাহলে হয়ে যাবে কত? 1। তাহলে এই দিকে হবে এফ জিরো স্কোয়ার। তাহলে এইটাকে জাস্ট আমরা এই দুইটাকে স্কোয়ার করে অ্যাড করার চেষ্টা করতেছি। এফ জিরো স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এইটা হলো 4 ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার পি স্কোয়ার আমরা এখানে লিখতে পারি। তাহলে এ স্কোয়ার কমন যাবে, ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 ল্যামডা স্কোয়ার পি স্কোয়ার। আমার দরকার হচ্ছে, আমার দুইটা কোয়ান্টিটি আননোন ছিল, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে এ, থিটা এবং এ। তাহলে এটা এখান থেকে দেখো এ স্কোয়ার ইজ ইকাল টু এফ জিরো স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 ল্যামডা স্কোয়ার পি স্কোয়ার। কাজে এ ইজ ইকাল টু এফ জিরো ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ দিস। তাহলে আমরা অ্যামপ্লিচিউডটা পেয়ে গেলাম, অ্যামপ্লিচিউডটা পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো এখন এই দুটো ইকুয়েশনকে যদি নিচের ইকুয়েশনটাকে উপরের ইকুয়েশনটা দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো আমরা? ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকাল টু টুয়াইস ল্যামডা এপি বাই ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই এ টুয়াইস ল্যামডা পি বাই ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে দেখো থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স টুয়াইস ল্যামডা পি ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই যে আমরা পেলাম থিটার মান, আর এখানে পেলাম আমরা এর মান। তাহলে ওই যে আমরা বলেছিলাম এই যে এই জায়গাতে দেখো ওয়াই ইজ ইকাল টু এ সাইন পিটি মাইনাস থিটা, এখানে ওয়াই এর ক্ষেত্রে এ এর মান এবং থিটার মানটা আমরা বসাই দিচ্ছি। এই যে এখানে এর মান এটা বসাইলাম আমরা, এটা হলো এ আর এইটা হচ্ছে থিটা। তাহলে আমরা এইটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, তার যে সলিউশনটা এটা আমরা পেয়ে গেলাম, পার্টিকুলার ইন্টিগ্রালের সলিউশনটা আমরা পেয়ে গেলাম। এখানে আরেকটা সলিউশন আমরা যোগ করব, সেটা হচ্ছে আমরা বলেছি যে কমপ্লিমেন্টারি ফাংশনের একটা সলিউশন আমাদের আছে, যে সলিউশনটা আমরা আগে করে আসছি, কিন্তু লেফট হ্যান্ড ডান সাইডটা রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করে নিয়ে যে সলিউশনটা করেছিলাম আমরা, সেটা ছিল কি? এই যে এইটার জন্য যে সলিউশনটা ছিল, সেই সলিউশনটা ছিল আমাদের এই যে এইটা y is equal to a0 to the power minus lambda t sin gt plus phi। আমরা কিন্তু তিনটা সলিউশন পেয়েছিলাম, অন্য দুটো সলিউশনটাকে কিন্তু আমরা নিগলেক্ট করে গেছি, অন্য দুটো সলিউশনকে কিন্তু আমরা নিগলেক্ট করে গেছি। কেন নিগলেক্ট করছিলাম? যে আমাদের অন্য দুটো সলিউশন দিয়ে আমাদের অসিলেটরি প্যাটার্নটা আমরা পাই না, কিন্তু আমার দরকার হচ্ছে অসিলেশন। যেহেতু অসিলেশন দরকার, কাজে ওই জন্য আমরা যখন ল্যামডা স্কোয়ার ইজ গ্রেটার দেন ওমেগা স্কোয়ার অর ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, এই দুইটা সলিউশনকে আমরা ওখান থেকে বাদ দিয়ে আসছিলাম। তাহলে এইটার সলিউশন হচ্ছে এইটা, আর আমরা পেলাম পার্টিকুলার ইন্টিগ্রালস এর জন্য সলিউশন হচ্ছে এইটা। তাহলে আমাদের ফাইনাল যে সলিউশন হবে এই দুইটার যোগফল, এইটা এবং এইটা, এই দুইটার যোগফল হচ্ছে, আমরা জাস্ট এইটা লেখার চেষ্টা করেছি। দেখো y is equal to a0 to the power minus lambda t sin gt plus phi plus this। এখন এইটা আমরা ফোর্সড ভাইব্রেশনের জন্য তার যে ডিসপ্লেসমেন্ট, তার সলিউশনটা আমরা পেলাম। বাট এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে। ফাইনালি আমরা দেখো এই যে এইটার অ্যামপ্লিটিউড, এইটা আমরা ডিউ টু অ্যাপ্লিকেশন অফ
ফোর্স যখন অ্যাপ্লাই করতেছি তার উপরে আমাদের এই ন্যাচারাল ভাইব্রেশন, ড্যাম্পড ভাইব্রেশন সবই আছে, বাট এই টার্মটার মধ্যে দেখো অ্যাম্পলিটিউডটা আমাদের এক্সপোনেনশিয়ালি, এই যে টার্মটা এক্সপোনেনশিয়ালি ডাই আউট হয়ে যাচ্ছে। অ্যাম্পলিটিউডটা ডাই আউট হয়ে যাওয়ার ফলে আফটার সার্টেন টাইম এই ওয়েভটা থাকবে না, এই পার্টটুকু থাকবে না, এই পার্টটুকু থাকবে না। আমার এই অসিলেশন থাকতো, কিন্তু এই পার্ট অ্যাম্পলিটিউড যদি না থাকে তাহলে অ্যাজ এ হোল এই পার্টটা জিরো হয়ে যাবে। তখন শুধুমাত্র আমরা এই যে ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, এই যে ফোর্স অ্যাপ্লাই করেছিলাম যে পার্টটা, এই পার্টটুকুই কন্টিনিউ করবে, এই পার্টটুকুই কন্টিনিউ করবে, এটা আর থাকবে না। কাজে এখন আমরা এইটা থেকে কনসিডার করব, এইটুকুর রেসপেক্টে আমরা কনসিডার করব। এইটুকুর রেসপেক্টে আমাদের ওয়েভ কিন্তু এটা সহ ফাইনালি কিন্তু এটা আমাদের ডাইভার্ট হয়ে যাচ্ছে, তাহলে এটার অ্যাম্পলিটিউড এক্সপোনেনশিয়ালি ডিকে করে যাচ্ছে। তাইলে আমরা ফাইনাল সলিউশন যেটা হবে ফোর্স ভাইব্রেশনের জন্য এইটুকু আমরা পাবো আর কি। এখন দেখো এই যে এটার অ্যাম্পলিটিউড কত, এইটার অ্যাম্পলিটিউড হচ্ছে এইটুকু। তাইলে এখন আমরা যেটা ক্যালকুলেট করার চেষ্টা করব, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ এ ড্রাইভ এন অসিলেটর। এই যে এইটা একটা অসিলেটর, আমরা অ্যাম্পলিটিউডটা পেলাম, এই যে অ্যাম্পলিটিউড, এটা একটা ওয়েভ, তার মানে y = a sin pt - θ, তার মানে এটা হচ্ছে এই অ্যাম্পলিটিউড। এই আমার অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম কখন হবে? অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম হবে, দেখো যদি আমাদের এই যে এইটাকে বলা হয় ডেনোমিনেটর, এটা হলো নিউমেরেটর, এটা নিউমেরেটর আর এটা হচ্ছে ডেনোমিনেটর। কাজে এই টার্মটা ম্যাক্সিমাম হইতে গেলে নিচের টার্মটা আমাদের মিনিমাম হইতে হবে, এই নিচের টার্মটা মিনিমাম হইতে হবে, তাইলে শুধুমাত্র এই টার্মটা ম্যাক্সিমাম হবে। তাইলে দেখো আমরা এখানে এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ এ ড্রাইভিং অসিলেটর, আমাদের এখানে when the damping lambda has a finite value greater than 0, ল্যামডা যদি গ্রেটার দেন 0 হয় এই এক্সপ্রেশনে, তাহলে কি হবে? তাহলে এইটার মান এখানে একটা মান থাকবে ওমেগা ইজ ইকুয়াল টু, ইফ উই কনসিডার ওমেগা ইজ ইকুয়াল টু পি, ওমেগা ইজ ইকুয়াল টু পি অর ওমেগা ইজ গ্রেটার দেন পি অর পি ইজ গ্রেটার দেন ওমেগা, যেটাই হোক না কেন দেখো এইটা হোল স্কয়ার থাকার ফলে এই টার্মটা অলওয়েজ পজিটিভ হবে। এই টার্মটা ওমেগা বড় হোক অর পি বড় হোক, কিন্তু যেহেতু এটা হোল স্কয়ার আছে আমাদের এই টার্মটা অলওয়েজ পজিটিভ হবে। কাজেই ল্যামডার মানটা যদি 0 থেকে যদি যত বেশি হতে থাকবে আমার অ্যাম্পলিটিউডটা তত কমতে থাকবে। ওমেগা ইজ ইকুয়াল টু পিও যদি আমি কনসিডার করি, ওইটা কমতে থাকবে। কাজেই এই যে অ্যাম্পলিটিউড উইল বি ম্যাক্সিমাম when the denominator of the equation has minimum, তার মানে আমাদের নিচের টার্মটা মিনিমাম হতে হবে। এখন বলো তো দেখি তোমরা কিছু বুঝতে পারতেছো না বুঝতে পারতেছো না, বলো দেখি। স্যার ওমেগা এবং পি এর মান যদি সমান করা যায় তাহলে সেটা একটা অংশ 0 হয়ে যাবে, সেক্ষেত্রে অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে। না সেক্ষেত্রে অ্যাম্পলিটিউড ওমেগা ইজ ইকুয়াল টু পি, আমরা আগেই বলতেছিলাম ওমেগা ইজ ইকুয়াল টু পি, সেটা হতে পারে, কিন্তু তারপরেও আমার যদি ল্যামডার মান যদি বেশি হয়ে যায়, ল্যামডা যদি বেশি থাকে তাহলে তার অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম হবে না, হবে না স্যার, ল্যামডাটা 0 হতে হবে ম্যাক্সিমাম হইতে গেলে। তখন ল্যামডা যদি ওমেগা ইকুয়াল টু পি এবং ল্যামডা ইজ ইকুয়াল টু, আমরা ওটা ডিরাইভ করব, ল্যামডা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ল্যামডাটা হলো ড্যাম্পিং, যদি কোনো ড্যাম্পিং না থাকে তাহলে তখন আমার অ্যাম্পলিটিউড হয়ে যাবে ইনফিনিটি। আদারওয়াইজ ওমেগা ইকুয়াল টু পি হলে এইটা ম্যাক্সিমাম হবে, এটা আমরা জানি, বাট আমরা ওই কন্ডিশনে সরাসরি যাচ্ছি না, আমরা একটু ডিরাইভ করার চেষ্টা করব। আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত সেটা ক্যালকুলেট করার চেষ্টা করব। এইখানে দেখো যদি আমরা বলার চেষ্টা করতেছি ডিনোমিনেটর উইল বি মিনিমাম, তাহলে এই যে নিচের টার্মটুকু এটা হচ্ছে ডিনোমিনেটর, আর এটা যদি মিনিমাম হয় এবং যে কোনো মিনিমাম ভ্যালুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? সেটা 0 হবে। মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। কাজে এই কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এটা অলওয়েজ 0, এটা অলওয়েজ 0 হবে। কাজে এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এইটা সমান হলো 0।
তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি কি পাবো আমরা দেখো 2, আর এইটার জন্য পাবো মাইনাস টোয়াইস পি আর ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর এইটার জন্য 4 ল্যামডা স্কোয়ার, পি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাবো টোয়াইস পি। আলটিমেট দিস ইজ ইকাল টু 0। তাইলে এখানে দেখো এখানে 4p আছে আর এই মাইনাসটা এখানে নেওয়া হয়েছে, তাহলে এখানে হলো 4p আমরা কমন নিয়েছি একবারে, তার মানে এখানে টোয়াইস ল্যামডা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এইখানে প্লাস টোয়াইস ল্যামডা স্কোয়ার ইকাল টু 0। তো আমরা সবসময় আমরা বলার চেষ্টা করি দুইটা টার্মের মাল্টিপ্লিকেশন যদি 0 হয়, যেটার সাথে অ্যাডিশন আর সাবট্রাকশন থাকবে সেই টার্মটা শুড বি 0, যেটা কারণ আমার p ইজ নট ইকাল টু 0, p তো আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, p ইজ ইকাল টু যদি 0 হয় তাহলে কিন্তু আমাদের এক্ষেত্রে আর কোনো ফোর্স অ্যাপ্লাই করা থাকলো না, কাজে p শুড নট 0। কাজে এই যে 4p এই টার্মটা 0 না, আমাদের 0টা হচ্ছে এই টার্মটা। তাহলে দেখো দিস ইকাল টু 0, তার মানে ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকাল টু টোয়াইস ল্যামডা স্কোয়ার, অর পি স্কোয়ার যেটা আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি তার যে ফ্রিকোয়েন্সি হুইচ ইকাল টু ওমেগা স্কোয়ার মাইনাস টোয়াইস ল্যামডা স্কোয়ার। তাহলে আমরা পেলাম পি ইজ ইকাল টু দিস। তাহলে অ্যামপ্লিটিউড উইল বি ম্যাক্সিমাম when the driving frequency, এটা কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, পিটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কারণ পি এবং ওমেগা ইজ ইকাল টু আমরা জানি টোয়াইস পাই নিউ। তাইলে যেহেতু টোয়াইস পাই নিউ, কাজে আমরা এখানে দেখো ড্রাইভিং ফ্রিকোয়েন্সি পি ডিভাইডেড বাই টোয়াইস পাই ইজ ইকাল টু স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস টোয়াইস ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস পাই। এই যে ফ্রিকোয়েন্সিটা, তার মানে এইটাকে তখন আমরা বলার চেষ্টা করতে পারি দিস ইজ কল্ড অ্যাট রেজোনেন্স। তার মানে আমার অ্যামপ্লিটিউডটা যখন ম্যাক্সিমাম হবে তখন কখন হবে, যখন আমরা বলার চেষ্টা করি এই কন্ডিশন যখন স্যাটিসফাই করবে পি স্কোয়ার ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার মাইনাস টোয়াইস ল্যামডা স্কোয়ার। এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটাকে বলি আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটা হলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাইলে দেখ জায়গাটা আমরা আসার চেষ্টা করতেছি, the state of vibration when the amplitude of the driving oscillator, amplitude আমরা যে ভাইব্রেশনটার কথা কনসিডার করেছি, amplitude of the driving oscillator become maximum is called resonance। তার মানে আমার অ্যামপ্লিটিউডটা যখন ম্যাক্সিমাম হবে তখন ওই কন্ডিশনটাকে বলি আমরা রেজোনেন্স, তার করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি হবে সেই ফ্রিকোয়েন্সিটাকে বলি আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। কাজে দেখো ইন দ্য অ্যাবসেন্স অফ ড্যাম্পিং, ইন দ্য অ্যাবসেন্স অফ, যদি আমার কোনো ড্যাম্পিং না থাকে, এই জায়গায় দেখো এই ল্যামডাটা হচ্ছে ড্যাম্পিং। ইন দ্য অ্যাবসেন্স অফ ড্যাম্পিং রেজোনেন্স টেকস প্লেস when the natural frequency of the oscillator is equal to the frequency of the driving force। তার মানে এখানে পিআর ইজ ইকাল টু তখন অটোমেটিক্যালি হচ্ছে ওমেগা, পিআর ইজ ইকাল টু হচ্ছে ওমেগা। তার মানে কখন এটা আমরা কখন বলতেছি ইন দ্য অ্যাবসেন্স অফ ড্যাম্পিং, তার মানে আমার ড্যাম্পিং যদি না থাকে তখনই আমরা রেজোনেন্স হবে when the natural frequency হচ্ছে ওমেগা of the oscillator is equal to the frequency of the driving force। আমরা এই যে পি টা ড্রাইভিং ফ্রিকোয়েন্সি যেটা অ্যাপ্লাই করেছি, এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং ড্রাইভিং ফ্রিকোয়েন্সি এই দুটো যখন সমান হবে এবং ইন দ্য অ্যাবসেন্স অফ ড্যাম্পিং তখনই আমরা হচ্ছে রেজোনেন্স, অন্য কোনো সময় কিন্তু আমরা রেজোনেন্স হবে না। কাজেই সাবস্টিটিউটিং পিআর ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার মাইনাস টোয়াইস ল্যামডা স্কয়ার, এটা আমরা ফর পি এর পরিবর্তে আমরা যদি এই মানটা বসাই এই যে এই এক্সপ্রেশনে, এই যে এই এক্সপ্রেশন যেটা ছিল, এই যে পি এর পরিবর্তে এখন পিআর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ওই মানটা এখন বসানোর চেষ্টা করতেছি এখানে অ্যাট রেজোনেন্স কন্ডিশনে। এই যে আমাদের যে কোয়েশ্চনটা ছিল এটা দেখো, এইটার মধ্যে আমরা এই পি এর পরিবর্তে পিআর কে পি হিসাবে ট্রিট করে মানে ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার এই মানটা এখানে বসায় দেওয়ার চেষ্টা করতেছি, প্লাস এই যে পি স্কয়ার, এখানেও পি স্কয়ার আছে ফিজিক্যাল টু ওমেগা স্কয়ার মাইনাস টোয়াইস ল্যামডা স্কয়ার। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এই যে এইটা ওমেগা স্কয়ারটা ক্যান্সেল করতেছে, টোয়াইস ল্যামডা স্কয়ার এখানে হোল স্কয়ার মানে 4 ল্যামডা 4 প্লাস এখানে 4 ল্যামডা স্কয়ার ওমেগা স্কয়ার মাইনাস 8 ল্যামডা 4 হুইচ ইকুয়াল টু 4 ল্যামডা স্কয়ার ওমেগা স্কয়ার মাইনাস 4 ল্যামডা 4। তার মানে এখানে 4 ল্যামডা স্কয়ার কমন যায়, ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার, কাজে 4 ল্যামডা স্কয়ার বাইরে যদি আমরা নিয়ে আসি তাহলে টোয়াইস ল্যামডা আকারে বাইরে নিয়ে আসা যাবে। তাহলে এই যে কাজে অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে, তাহলে আমাদের এ ম্যাক্স হুইচ ইকুয়াল টু f0 ডিভাইডেড বাই টোয়াইস ল্যামডা স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার, এই কন্ডিশনে স্যাটিসফাই যখন করবে আমরা অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম পাবো। নাও এখন আসার চেষ্টা করি
ইফ দেয়ার ইজ নো ড্যাম্পিং, যদি কোনো ড্যাম্পিং না থাকে, ল্যামডা ইকাল টু 0, ল্যামডা ইকাল টু 0, তার মানে এই ম্যাক্সিমাম ইজ ইকাল টু ল্যামডা ইজ ইকাল টু যদি 0 হয়, তাহলে এ ম্যাক্সিমাম ইজ ইকাল টু অটোমেটিক্যালি ইনফিনিটি। আমরা প্রথমে একটা জিনিস কনসিডার করি, ল্যামডা ইজ নট ইকাল টু এক্স্যাক্টলি 0 না, ল্যামডা ইজ ভেরি ভেরি লেস দেন ওমেগা, বাট ইট হ্যাজ সাম ভ্যালু, খুবই কম, এটা একটা ভ্যালু আছে। তাহলে ওমেগার চাইতে অনেক ছোট যদি হয়, তাহলে এটাকে আমরা এই ল্যামডাটাকে আমরা নেগলেক্ট করতে পারি, কিন্তু নট এক্স্যাক্টলি 0। এই ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার, ওমেগাতে সাবট্রাকশন যেটা আছে এইটাকে আমরা বাদ দিতে পারি, বাট এইটাকে আমরা এখনো 0 করছি না। তাহলে দেখো এই ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু f0 ডিভাইডেড বাই টুয়াইস ল্যামডা ওমেগা। তাহলে এই ইজ অলসো কন্ট্রোলড বাই দা ফ্যাক্টর, তার মানে এই অ্যামপ্লিটিউডটা আমাদের কন্ট্রোল করবে কোনটা, এই যে ফ্যাক্টর ওমেগা স্কয়ার মাইনাস পি স্কয়ার, it depends upon the relative values of p and omega। দেখো যদি আমার p এর মান বেশি হয়, p এর মান বেশি হয়, তাহলে কি হবে, এর মান কমতে থাকবে, আবার তার মানে রিলেটিভ ভ্যালুস, আবার p এর মান যদি কম থাকে, ওমেগার মান যদি বেশি হয়, সেক্ষেত্রেও এর মান কমতে থাকবে, বাট এ ভ্যানিশ করবে কখন, বোথ when p is greater than omega and p is less than omega, কারণ নিচের টার্মটা তখন বড় হয়ে যাবে। এই যে টার্মটা যদি আমার পিও বাড়তে থাকে, তাহলে এই টার্মটা বড় হয়ে যাবে, কারণ এটা হোল স্কোয়ার, এটা নেগেটিভ তখন থাকবে না, পজিটিভ হয়ে যাবে। ওমেগা চাইতে পি যদি অনেক বড় হয়, আবার ওমেগা যদি অনেক বড় থাকে, তাইলেও এই টার্মটা পজিটিভ হয়ে যাবে, আলটিমেট নিচের টার্মটা বেশি হবে, আমার এটা ছোট হয়ে যাবে। কাজেই যদি এই যে পি ইজ গ্রেটার দেন ওমেগা এন্ড পি ইজ লেস দেন ওমেগা, আমাদের দুইটা ক্ষেত্রেই এ ভ্যানিশ করতে থাকবে, দুইটা ক্ষেত্রেই এ ভ্যানিশ করতে থাকবে। কাজে পি ইজ ইকাল টু ওমেগাতে, পি ইজ ইকাল টু ওমেগা এন্ড ল্যামডা ইজ ইকাল টু 0, তখন আমরা যেটা পাবো, তখন আমাদের অ্যামপ্লিটিউড হয়ে যাবে ইনফিনিটি, তখন অ্যামপ্লিটিউড হয়ে যাবে ইনফিনিটি। আমাদের অবশ্য এখানে ফিগারটা থাকা দরকার ছিল, ফিগারটা নাই এখানে। তার মানে আমরা যে একটা গ্রাফ এখানে দেখো, আমরা জাস্ট এই যে এইভাবে আমরা দূরের থেকে যদি নিয়ে আইসা এইভাবে, তারা ওই উপরের দিকে আর মিশবে না, এইটা অ্যামপ্লিটিউডটা হয়ে গেল, বাট এইটা যখন নিচের দিকে নেমে আসবে, তাহলে আমরা এইটা একটু ফ্ল্যাট হয়ে যাবে, নিচের দিকে ফ্ল্যাট, আস্তে আস্তে নিচের দিকে ফ্ল্যাট হয়ে যাবে। এইখানে আমরা বলার চেষ্টা করি ওই অ্যামপ্লিটিউড তখন ল্যামডা ইজ ইকুয়াল টু যখন 0, তখন আমরা পাবো অ্যাট ইনফিনিটিতে গিয়ে তারা মিট করবে। তো এইটা হচ্ছে আমাদের ওই যে জাস্ট ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ এ ড্রাইভিং অসিলেটর, এইটা আমরা ট্রেড করতে পারি। শার্পনেস অফ রেজোনেন্স, আমরা রেজোনেন্স বলার চেষ্টা করলাম কখন, আমরা রেজোনেন্স বলার চেষ্টা করতেছি when there is no damping, যখন কোনো ড্যাম্পিং থাকবে না, এবং আমরা যে ফোর্স অ্যাপ্লাই করতেছি, ফ্রিকোয়েন্সি অফ ফোর্স ভাইব্রেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ নেচারাল ভাইব্রেশন, এই দুটো যখন সমান হবে, তখনই যে কন্ডিশনটা হবে, সেই কন্ডিশনটা হবে রেজোনেন্স, সেই কন্ডিশনটা হবে রেজোনেন্স। তখন আমাদের অ্যাট ওমেগা ইজ ইকাল টু পি অ্যান্ড ল্যামডা ইজ ইকাল টু 0, আমাদের অ্যামপ্লিটিউডটা হবে ইনফিনিটিতে গিয়ে, তারা মিলবে গিয়ে একেবারে ইনফিনিটিতে। প্যারালাল লাইট যেরকম আমরা কনসিডার করি, তার সোর্সটা হচ্ছে ইনফিনিটি, এখানেও ইনফিনিটিতে গিয়ে মিলবে। আমরা নর্মালি এখানে যেটা কনসিডার করতে পারি, দাঁড়াও এখানে আমি একটা ফিগার ড্র করার চেষ্টা করি, তারপর একটু দেখাচ্ছি তোমাদের, এক মিনিট। আমি একটা ফিগারটা ড্র করে নিই। এটা দেখো, এই ফিগারটা দেখা যায়, এই ফিগারটা দেখতে পাচ্ছ তোমরা? দেখা যায়।
দেখো এটা বোঝার চেষ্টা করো একটু। আমার ওয়াই অ্যাক্সিসে আছে এ ম্যাক্সিমাম, ওয়াই অ্যাক্সিসে ম্যাক্সিমাম। এইদিকে দেখো এই জায়গাটা হচ্ছে এই যে আমাদের অ্যাম্পলিটিউড, এইদিকে অ্যাম্পলিটিউড, এই দুইটা লাইন, এই লাইন এবং এই লাইন তারা ইনফিনিটিকে মিট করবে। ল্যামডা ইজ ইকাল টু 0, ল্যামডা ইজ ইকাল টু 0। আর এইগুলোর মধ্যে ল্যামডার কিছু মান আছে, ল্যামডার নিচের দিকে যত নামতেছে ল্যামডার মান তত বেশি হবে, ল্যামডার মান তত বেশি হবে। এই জায়গাতে দেখো এই যে পি ইজ ইকাল টু যখন ওমেগা, ল্যামডা যখন 0 হবে তখনই শুধু এই দুইটা মিট করবে না, ইনফিনিটি মিট করবে। কিন্তু পি ইকাল টু ওমেগা হলেও আমার ল্যামডার মান থাকার ফলে তখন অ্যাম্পলিটিউডটা, ল্যামডা যত বাড়তে থাকবে অ্যাম্পলিটিউডটা তত কমতে থাকবে, দেখো কমতে থাকবে। আর এইদিকে বলতেছি আমরা যে কোনো একদিকে, এইদিকে হলো পি ইজ গ্রেটার দেন ওমেগা আর এইদিকে হলো পি ইজ লেস দেন ওমেগা। তার মানে ওমেগা গ্রেটার দেন পি আর এখানে পি ইজ গ্রেটার দেন ওমেগা, দুই দিকে হলেও আমার কি করবে তারা এই অ্যাম্পলিটিউডটা কমে যাবে, এই অ্যাম্পলিটিউডটা কমে যাবে। তো এখন এই শার্পনেস অফ রেজোনেন্স যেটা আমরা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে ল্যামডা যখন 0 তাহলে এই যে এই জায়গাটা খুবই শার্প হয়ে যাবে। আর ল্যামডাটা যখনই থাকতেছে, ল্যামডা যখন থাকতেছে এবং আমার পি ইজ গ্রেটার দেন ওমেগা, এখানে তো ল্যামডা ইজ ইকাল টু 0, ল্যামডা ইজ ইকাল টু 0 হলেও যদি পি ইজ গ্রেটার দেন ওমেগা না হয়, পি এবং ওমেগা যে কোনো একটা বড় ছোট হলে আমার অ্যাম্পলিটিউডের কিন্তু কিছু মান পাবো। তাহলে এই যে এইদিকে হলো ফ্ল্যাট, এই জায়গাগুলোকে হলো ফ্ল্যাট, এই জায়গাটা হচ্ছে শার্প তখনই হবে যখন আমার ড্যাম্পিং এর পরিমাণটা কম হবে। অর্থাৎ হলো তোমরা যদি সময়টা লেখাপড়ার মধ্যে বেশি ব্যয় করো তার মানে তোমরা বেশি শিখতে পারবা। তোমরা যদি অন্য কাজে সময়টাকে বেশি ব্যয় করো তাহলে লেখাপড়ার প্রতি মনোযোগ যদি কম থাকে তাহলে তোমাদের মাথায় কিছুটা ড্যাম্পিং ঢুকে যাবে আর কি, ড্যাম্পিং ঢুকে যাবে, রেজিস্টিভ ফোর্স ঢুকে যাবে, অটোমেটিক্যালি তোমাদের অ্যাম্পলিটিউডটা কমতে থাকবে, তোমাদের শার্পনেস যেটা আছে সেই শার্পনেসটা কমতে থাকবে। শার্পনেসটা ধরে রাখার জন্য ড্যাম্পিংটাকে অগ্রাহ্য করতে হবে এই জায়গায়। এইটা হচ্ছে আমরা বলার চেষ্টা করি অ্যাজ এ হোল শার্পনেস অফ রেজোনেন্স। এই জায়গাটা তীক্ষ্ণ অর্থাৎ হলো তোমাদের এই যে আমরা আপাতত যেটা মনে করি সেটা তোমরা 1 বছর যাবত প্রায় বাসায় আছো, আমাদের যদিও কিছু করার নাই কিন্তু তোমরা আসলে ওই কিছুটা হয়ে যাচ্ছ আর কি, ড্যাম্পিং এর মধ্যে চলে আসতেছে কিছু তো করার নাই এই জায়গা থেকে আমরা, তখন অটোমেটিক্যালি এই জায়গাটা হলো ফ্ল্যাট আর এই জায়গাটা হলো উপরের দিকে শার্প। এইটাকে আমরা বলার চেষ্টা করি শার্পনেস অফ রেজোনেন্স। এই যে ফিগারটা এখানে থাকার দরকার ছিল, এই যে এই জায়গাতে থাকার দরকার ছিল, এই এক্সপ্রেশনটা এখানে বলার চেষ্টা করেছি আমরা। এখানে দেখো the amplitude of a force vibration আমাদের এইটা লিখলাম আমরা, ফ্রিকোয়েন্সি পি এর মান যদি কম হয় তাহলে কি হবে, পি এর মান যদি কম হয় আমার এই যে কার্ভটা বাম সাইডে চলে আসবে, পি এর মান যদি কম হয় তাহলে কার্ভটা এই বাম সাইডে চলে আসবে, আর পি এর মান যদি বেশি হয় কার্ভটা এই ডান সাইডে চলে যাবে। যখন পি ইজ ইকাল টু ওমেগা তাহলে এই যে ম্যাক্সিমাম লাইনটা আমরা পাবো। এখানে দেখো কাজেই as p increases, if a increases and becomes maximum at certain value of p depending on damping, কাজে অ্যাম্পলিটিউড ওই যে ল্যামডা ইজ ইকাল টু 0 আমরা যেটা বলার চেষ্টা করলাম, it tends to infinity at p is equal to omega, এবং ওই যে আর যে দুইটা তিনটা কার্ভ আমি দেখাই shows that the lambda increases, the peak value of the curve moves towards the left, that is the value of p for which the amplitude maximum decrease। কাজে এইখানে আমাদের অটোমেটিক্যালি লেফট এবং রাইটে আমাদের এইটা মুভ করবে, এবং ল্যামডা যখন থাকবে, ড্যাম্পিং যখন থাকবে তখন আমাদের অ্যাম্পলিটিউডটার ম্যাক্সিমাম পাবো কিন্তু খুব বেশি আমরা পাবো না। কাজে আমাদের ল্যামডাটাকে কমায় ড্যাম্পিংটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের শার্পনেস। এখন দেখো ভেলোসিটি অ্যাম্পলিটিউড অফ ফোর্সড অসিলেশন। আমরা এটা হলো ডিসপ্লেসমেন্ট, ইকুয়েশন।
তাহলে আমরা দেখব এখানে ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড। ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড মিন্স এই যে এক্সপ্রেশন যেটা আমরা কনসিডার করার চেষ্টা করেছি, এই এক্সপ্রেশনটা ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে আমরা এখানে জানি f0 is equal to capital F0 by m, lambda is equal to b by twice m, omega square is equal to k by m or a by m, and theta is equal to tan inverse twice lambda p by omega square minus p square. এটা কিন্তু আমরা জানি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি, আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটিটা কি হবে যদি আমরা দেখি, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি দেখো dy, এটাকে জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন করব, এটাকে ডিফারেন্সিয়েশন করব। যদি ডিফারেন্সিয়েশন করি, এই যে সাইন পিটি, এই টার্মটা হলো আমাদের কনস্ট্যান্ট, এই যে টার্মটা, এই টার্মটুকু অ্যামপ্লিটিউড এটা কনস্ট্যান্ট, সাইন টি এর উপরে যেহেতু ডিফারেন্সিয়েশন হচ্ছে এখান থেকে শুধু এই পিটা আসবে। তাহলে দেখো dy বাই dt হুইচ ইকুয়াল টু v f0 p বাই ওমেগা, তার মানে এই পি টার্মটা কিন্তু আমার নতুন এখানে আসলো, এই যে পি টার্মটা, এই টার্মটা এখানে আসছে cos pt মাইনাস থিটা। তার মানে এই যে টার্মটুকু, এই টার্মটুকু হচ্ছে আমাদের ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড, এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউড না। তার মানে আমার ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউড কে যদি আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ফোর্সড ভাইব্রেশন, এটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লিকেশন, তাইলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড, সেটাকে আমরা পাবো ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড। কাজে জাস্ট আমরা লিখতে পারি, দেখো v is equal to this, তাহলে v is equal to v0, এটাকে বলতেছি আমরা v0 cos pt minus theta। তাহলে এই যে v0, এইটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড। তাহলে ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড, ভ্যালোসিটি ম্যাক্সিমাম কখন হবে? যখন আমাদের এই যে ডিনোমিনেটর ম্যাক্সিমাম ভ্যালোসিটি v0, তাহলে আমরা এই cos pt minus 1, cos pt minus theta ইকুয়াল টু যখন 1 হবে, তখন আমার ভ্যালোসিটিটা হবে ম্যাক্সিমাম, হুইচ ইজ ইকুয়াল টু v ইজ ইকুয়াল টু v0, এবং v ইজ ইকুয়াল 0 আমরা বলতে পারি এইটা, এটা হলো ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড। তাইলে দেখো এই অ্যামপ্লিটিউড অফ দি ড্রাইভিং হারমোনিক অসিলেটর at very low driving, যদি if we consider p is less than omega, p যদি ওমেগার চাইতে অনেক ছোট হয়, তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা একটু অন্যভাবে, p is less than omega যদি হয়, তাহলে এখানে দেখো এই যে নিচে যে টার্মটা আছে, তার মানে যেহেতু p is less than omega, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে এটাকে বাদ দিতে পারি। বাদ দিলে এই পিটাও যেহেতু অনেক ছোট, এই টার্মের রেসপেক্টে এটাকে বাদ দিতে পারি। আলটিমেট f0 p ডিভাইডেড বাই, এখানে ওমেগা স্কয়ার আছে, স্কয়ার রুট আছে, আলটিমেট থাকবে ওমেগা স্কয়ার। তাহলে f0 p is equal to f0 by m, সরি f0 is equal to f0 by m into p, আর এখানে আর ওমেগা স্কয়ার is equal to k by m, তাহলে p f0 ডিভাইডেড বাই k। তার মানে ভ্যালোসিটি অ্যামপ্লিটিউডটাকে এইভাবে লিখতে পারি। আবার যদি p is greater than ওমেগা হয়, তাহলে কি হবে? একবার হলো এটা হলো p is less than ওমেগা, if we consider p is greater than ওমেগা, তাইলে এখানে দেখো at very high driving frequency we can write the velocity amplitude v0 is equal to এই f0, কারণ আমাদের ল্যামডার মান খুবই ছোট, f0 p ডিভাইডেড বাই again p স্কয়ার, তার মানে f0 ডিভাইডেড বাই p, তার মানে f0 বাই m ডিভাইডেড বাই p, f0 ডিভাইডেড বাই pm। এটা হচ্ছে at দুইটা কন্ডিশন, একটা হলো p is less than ওমেগা, আর একটা হচ্ছে p is greater than ওমেগা। দুইটার ক্ষেত্রেই আমার ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড কি হবে সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। আর তাহলে এটার রেজোনেন্স কন্ডিশনটা কি হবে? ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড আমরা পেলাম p is greater than ওমেগা, p is less than ওমেগা। রেজোনেন্স কখন হবে? রেজোনেন্স কন্ডিশন তখনই হবে যখন আমাদের এই ডিনোমিনেটরটা মিনিমাম হবে। এই যে ডিনোমিনেটরটা মিনিমাম হবে, তাইলে এখানে দেখো, তাইলে আমরা ডিনোমিনেটরটা মিনিমাম করতে, আমরা এখানে প্রথমে আগে পি স্কয়ারটা কমন নেওয়া হয়েছে, এটার মধ্যে থেকে যদি পি স্কয়ার কমন নেই তাহলে কি হবে? দেখো পি স্কয়ার কমন নিলে ওমেগা স্কয়ার মাইনাস পি স্কয়ার ডিভাইডেড বাই পি হোল স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে পি হোল স্কয়ার মানে এটা নিচে পি স্কয়ার আছে, এটা ক্যান্সেল করবে প্লাস 4 ল্যামডা স্কয়ার। এই দুটোর থেকে আমি পি স্কয়ারটা কমন নিয়েছি, উপরে f0 p আছে,
এখানে পি স্কোয়ার আছে, পি এটা বাইরে যাবে পি, এফ জিরো পি বাই পি, ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই পি হোল স্কোয়ার প্লাস 4 ল্যামডা স্কোয়ার, তার মানে এফ জিরো ডিভাইডেড বাই দিস। তাহলে দিস ইজ ম্যাক্সিমাম হোয়েন দ্য ডিনোমিনেটর। এখন আমরা বলার চেষ্টা করতেছি এটা যদি মিনিমাম হয় তাহলে আমাদের এটা ম্যাক্সিমাম হবে। তাহলে এইটা মিনিমাম কখন হবে? এটা মিনিমাম হবে আমাদের ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার যখন 0 হবে, আর ওমেগা ইজ ইকুয়াল টু পি। এই যে ওমেগা ইজ ইকুয়াল টু পি যখন হবে তখন আমরা পাবো এফ জিরো ডিভাইড টোয়াইস ল্যামডা। তখন এফ জিরো ডিভাইডেড বাই টোয়াইস, এই যে এখানে এফ জিরো ডিভাইডেড বাই টোয়াইস ল্যামডা, or twice lambda is equal to b by m, m f0 by b or f0 by b। তো এইটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি রেজোনেন্সের কন্ডিশন। ভ্যালোসিটি রেজোনেন্সের কন্ডিশন হচ্ছে আমাদের এটা। বলো দেখি তোমাদের এখানে বুঝতে কোনো অসুবিধা থাকলে যে আমি একটু ডিসকাস করি, তারপরে পরে ল্যামডা সমান সমান বি বাই এম। স্যার টুটা কোথায় স্যার? হ্যাঁ, স্যার ল্যামডা সমান সমান বি বাই এম, কিন্তু না 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 না, ল্যামডা সমান বি বাই এম না, টুয়াইস স্যার ল্যামডা এই ইকুয়াল টু বি বাই এম। ইকুয়েশনে ভি সমান সমান, হ্যাঁ, আমরা আগে জি ধরে স্যার আসছি বুঝতে পারছি। টুয়াইস ল্যামডা ইজ ইকুয়াল টু বি বাই এম। টুয়াইস ল্যামডার মানটা টুয়াইস ল্যামডা আমরা ইজ ইকুয়াল টু বি বাই এম, এম টো পরে চলে গেছে, এম টো পরে চলে গেছে। এটা হলো আমরা, অর্থাৎ হলো এফ জিরো ডিভাইডেড বাই বি যখন আমাদের ভ্যালোসিটি রেজোনেন্স কন্ডিশনে এইটা এফ জিরো বাই বি। এখানে দেখো আরো দুইটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করেছিলাম। এফ জিরো বাই পি এম, এটা হচ্ছে যখন পি ইজ গ্রেটার দেন ওমেগা। এখানে হচ্ছে আমাদের যখন পি ইজ লেস দেন ওমেগা, পি এফ জিরো ডিভাইডেড বাই কে। তার মানে কি আমরা কিন্তু এখানে তিনটা কন্ডিশন পেয়েছি, একটা হলো রেজোনেন্স কন্ডিশনে, আর একটা পিটা হলো আমাদের যে ফ্রিকোয়েন্সি অফ পোস্ট ভাইব্রেশন, সেটা যদি আমাদের ন্যাচারাল ভাইব্রেশনে যদি কম হয় একরকম হবে, বেশি হয় সেটা একরকম হবে। আর ন্যাচারাল ভাইব্রেশন মিন্স আমরা ফ্রিকোয়েন্সি অফ ন্যাচারাল ভাইব্রেশন, এই ভাইব্রেশনটা কিন্তু আমাদের অলওয়েজ স্যার স্যার ওই একজন স্যার একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে মিটিং থেকে ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, ওয়েটিং রুমে আছে স্যার। ওই ওয়েটিং রুমে আমি তো দেখতে পাচ্ছি না ওয়েটিং রুমে আছে। ওয়েটিং রুমে তো আমার এখানে দেখার কথা, দেখলে না আমি এই যে এখন আমি দেখতেছি, দেখলে তো আমি অ্যালাউ করতে পারি। আমরা তোমার ড্যাম্প ভাইব্রেশন যখন ছিল, ড্যাম্প ভাইব্রেশন যখন আমরা কনসিডার করছিলাম তখন আমাদের ডিউ টু দ্য ড্যাম্পিং আমাদের পাওয়ারটা ডিসিপেশন হচ্ছিল। ডিউ টু ড্যাম্পিং আমাদের পাওয়ারটা ডিসিপেশন হচ্ছে, যেহেতু ওখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে, ফ্রিকশনাল ফোর্সের জন্য আমাদের পাওয়ারটা ডিসিপেশন মিন্স লস হয়েছে পাওয়ারটা। আর ফোর্স ভাইব্রেশন তার মানে বাইরের থেকে আমরা ওটার উপরে ফোর্স করতেছি, ওর উপরে কিছু বল প্রয়োগ করতেছি। ওটার উপরে যখন বল প্রয়োগ করতেছি, তোমার যখন ক্ষুধা লাগে খাওয়ার পরে কি করো? এনার্জি গেইন করো, এনার্জি গেইন করা। কাজে এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি সিস্টেমটাকে এনার্জি দেওয়ার জন্য, এনার্জি দেওয়ার জন্য। কাজে এখানে যেটা হবে পাওয়ার অ্যাবজর্ব করবে। আগেরটার ক্ষেত্রে ছিল পাওয়ার ডেসিপেশন, দুইটা কিন্তু দুই জিনিস। একটা ক্ষেত্রে ছিল আমার পাওয়ার ডেসিপেশন, আর একটা ক্ষেত্রে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কখন হবে? যখন আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি তখন আমার পাওয়ারটা অ্যাবজর্পশন হবে, পাওয়ারটা অ্যাবজর্পশন হবে। তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করি যে আমাদের কতটুকু পাওয়ার অ্যাবজর্ব করে, সেটা আমরা দেখার চেষ্টা করি একটু। তো এখন দেখো একটা জিনিস, পাওয়ার অ্যাবজর্পশন। এই যে জিনিসটা আমি বলার চেষ্টা করলাম ওইটাই আসলে পাওয়ার অ্যাবজর্পশন। এখানে ওই কথাটাই বলা আছে
since a damped system has a retardation force opposing its motion, it dissipates energy. আর এইখানে আমাদের it to maintain a steady state, the applied force constantly supplies energy to it. মানে আমরা যে applied force apply করেছি এটাকে কনস্ট্যান্টলি সাপ্লাই এনার্জি সাপ্লাই দিয়ে যাচ্ছে সিস্টেমটা। কাজে দি অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব পার সাইকেল, কাজে আমাদের প্রতিটা সাইকেলে সে এনার্জি কি করতেছে, অ্যাবজর্ব করতেছে। এনার্জি অ্যাবজর্ব করতেছে মিন পাওয়ার অ্যাবজর্পশন হচ্ছে বাই দ্য ড্রাইভিং অসিলেটর টু অফসেট ইটস লস অফ পাওয়ার ওভারকামিং দ্য ফ্রিকশনাল অর রেজিস্টিভ ফোর্স দাস মেনটেন ইটস অসিলেশন। অর্থাৎ ওই যে রেজিস্টিভ ফোর্স আমরা এমন ভাবে পাওয়ারটা দিচ্ছি ওইটাকে ওভারকাম যেন করতে পারে, ওর সাথে যদি কম হয় তাহলে তার পাওয়ার দিয়ে কোনো লাভ নাই, এমনি ডাইরেক্ট হয়ে যাবে। এখন দেখা যাবে যে আমরা নর্মালি বলার চেষ্টা করি যে একজন ওই তার অবস্থা ওই যে যার প্লেটে খাবার আছে ওরে খাবার দাও আগে, আর যার প্লেটে খাবার নাই ওরে পরে দাও, ও বসে থাকুক আর কি। ওর যে অবস্থা খারাপ এটা কিন্তু আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি যার প্লেটে খাবার আছে ওরে দাও, কিন্তু যার প্লেটে নাই আগে ওকে দেওয়ার চেষ্টা করতে হবে, আগে ওকে দেওয়ার চেষ্টা করতে হবে যে ওর অবস্থা হয়তো সঙ্গীন কিনা। কাজে আমরা এখানে ওই যে রেজিস্টিভ ফোর্সটা যেটা আছে তার চেয়ে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি তার পরিমাণ যেন বেশি হয়। কাজে when a driving oscillator settles down, একটা স্টেডি স্টেটে যখন চলে আসলো or to a steady state of oscillation, the average power absorbed by it will obviously equal to the average power. যখন আমাদের স্টেডি স্টেট মিন্স অ্যাভারেজ পাওয়ার যতটুকু লস হবে অ্যাভারেজ পাওয়ার গেইন দুইটা সমান হবে, দুইটা সমান হবে। The work done or the energy supplied by the applied force of the oscillator is given by. তাহলে এখন আমরা তাহলে ওয়ার্ক ডান or the energy supply কতটুকু আমরা সাপ্লাই করতেছি সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করার চেষ্টা করব। দেখো DW ওয়ার্ক ডান আমরা জানি DW is equal to ফোর্স ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটা আমি জানি ওইটা হচ্ছে আমাদের DW। এটা কি ওয়ার্ক ডানটা কি এনার্জি সমান সমান কি না, ওয়ার্ক ডান আর এনার্জি কি বলো, সমান না অসমান? সমান স্যার। ওয়ার্ক ডান এবং এই যেটা দেখো আমরা দেখানোর চেষ্টা করেছি ওয়ার্ক ডান এবং এনার্জিটা হলো সমান ফিজিক্যাল টু এফ অফ ইন্টু ডিওয়াই। তাহলে এইটাকে আমরা এই যে এফ অফ ডিওয়াই এটাকে আমরা লেখার চেষ্টা করতেছি এফ অফ ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি। আমরা এই ডিটিটা বাইরের থেকে নিয়ে আসছি, ভাগ করেছি একবার, গুণ করেছি একবার, আর কিছু না। তাহলে ডিওয়াই বাই ডিটি যখনই আমরা করতে পারলাম এইটা আবার হয়ে গেল ভ্যালোসিটি। তাহলে এইটা হলো ভ্যালোসিটি। কাজে আমার পাওয়ারটা হলো রেট অফ চেঞ্জ অফ এনার্জি, রেট অফ চেঞ্জ অফ এনার্জি। আর ডিসিপেশনটা বলছিলাম রেট অফ চেঞ্জ অফ এনার্জি মানে রেট অফ ডিক্রিজ অফ এনার্জি। ডিক্রিজ মানে ওটা হলো নেগেটিভ, আর এইটা হলো আমাদের এইটা আমাদের ইনক্রিজ করবে, এটা পজিটিভ। এইটা হলো আমাদের অ্যাবজর্পশন হবে, এইটা হচ্ছে পজিটিভ। দুইটার মধ্যে পার্থক্য, ওইটার মধ্যে নেগেটিভ ছিল আর এটা হচ্ছে পজিটিভ। P is equal to dW by dt, কাজে এখানে dE by dt, এই dW by এই dt কে dW দিয়ে ভাগ করা হয়েছে, dE কে ভাগ করা হয়েছে, অর্থাৎ P is equal to, এইটা হলো রিলেশন। এই রিলেশনটা কিন্তু এখানে না লিখলেও অসুবিধা নাই, কিন্তু আমরা পাওয়ারের রিলেশনটা এখানে লিখেছি। তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট অফ দি ফোর্সড ভাইব্রেশন, ফোর্স ভাইব্রেশনের ডিসপ্লেসমেন্ট এটা আমরা আগে যা ডিরাইভ যেগুলো আছে তাই আছে, a sin pt minus theta f0 divided by this sin pt minus theta। তাহলে ভেলোসিটি অফ দি ফোর্স ভাইব্রেশন এটা ভেলোসিটি কি হবে, এই যে dy by dt is equal to v, এই f0 sin pt minus theta এটা হবে p cos pt minus theta, এটা কনস্ট্যান্ট। তাহলে f0 p divided by this v is equal to v0 cos pt minus theta। তাহলে দেখো এই v0 is equal to আমরা জাস্ট লিখতে পারি এইটুকু হলো, এইটাকে বলি আমরা ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড, এইটাকে বলি আমরা ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড। এই যে ওইটাকে লিখেছি আমরা ভ্যালোসিটি অ্যামপ্লিটিউড। therefore we can write এই যে v0 v is equal to দেখো এইটাকে v0 cos pt minus theta, এইটাকে একটু মডিফাই করতে পারি আমরা এইভাবে v0 sin cos pt এবং sin pt এর মধ্যে পার্থক্য কত, π/2। দেখো cos pt minus theta এখানে লিখলাম আমরা sin pt minus theta plus π/2, এটা অন্য কোনো কারণে লিখি না, এমনিই লিখেছি। না এখানে হলো this suggests that the velocity leads to the displacement in phase by π/2
অর্থাৎ ভ্যালোসিটি ডিসপ্লেসমেন্টের চাইতে π/2 তে ফেজ ডিফারেন্স। এটা আমরা ওইটা বোঝানোর জন্য যে ভ্যালোসিটি এবং আমার ডিসপ্লেসমেন্টটা যেখান থেকে শুরু হবে, ভ্যালোসিটি ওই জায়গায় ম্যাক্সিমাম হবে, যেখানে ডিসপ্লেসমেন্ট মিনিমাম সেখানে ভ্যালোসিটিটা হবে ম্যাক্সিমাম। অর্থাৎ তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স হচ্ছে π/2। এইটা দেখো, এইটুকু হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের জন্য, আর এইটুকু আমার এই অতিরিক্ত এখানে আসছে cos pt মাইনাস থিটা, এটাকে আমরা লিখতে পারি sin pt মাইনাস থিটা প্লাস π/2। তাহলে এই যে π/2, এই দুইটা ভ্যালোসিটি এবং ডিসপ্লেসমেন্ট তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে π/2। এখন তোমার যদি জিজ্ঞেস করে একটা ভ্যালোসিটির ইকুয়েশন একটা লিখো এবং ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন লেখো, দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স কত, তার মানে তোমার কিন্তু এটা সবসময় জানা থাকবে যে ভ্যালোসিটি এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অলওয়েজ আমাদের ফেজ ডিফারেন্স হলো আমাদের π/2। এখন আমাদের এই যে রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে, আমাদের ড্যাম্পিং ফোর্স কাজ করতেছে, ডিউ টু রেজিস্টিভ ফোর্স আমাদের কিন্তু যে কোনো ম্যাটেরিয়াল এখানে ক্ষয় হতে থাকবে। এনভায়রনমেন্টাল, আমার এখানে ময়েশ্চার আছে, ডিগ্রেডেশন। এই যে তোমরা খুলনাতে আসছো ইউনিভার্সিটিতে, এখানে দেখবা যে এখানে আমাদের এই রিজিয়নটা, কারণ আমাদের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি। স্যালাইন, এনভায়রনমেন্টের মধ্যে আমাদের স্যালাইন আছে, যে কারণে এই সমস্ত জায়গায় ডিগ্রেডেশনের পরিমাণ বেশি, লসের পরিমাণের বেশি, ডেসিপেশনের পরিমাণটা বেশি। তাইলে এখানে দেখো আমরা কি দেখ, আমার পাওয়ার অ্যাবজর্পশন কতটুকু হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। তাইলে আমরা এখানে V0 পেলাম, F0 is F is equal to F0 sin pt, তার মানে F0 is equal to mF0 sin pt। তাহলে দি পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য হারমোনিক অসিলেটর, এই যে আমরা পাওয়ার বলেছিলাম, এখানে দেখো এই জায়গায় f dy/dt, dy/dt হলো v, আর fটা হলো আমরা জানি এই যে এখানে f is equal to f0 sin pt mf0 sin pt। তাহলে p is equal to f dy/dt, দেখো mf0 sin pt, আর এইটা হলো dy/dt এর মানটা এখানে বসাই দিয়েছি। এটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি। এই যে ভ্যালোসিটি এইটুকু ভ্যালোসিটি dy/dt, আর এইটা হচ্ছে আমাদের f। তাহলে f dy/dt, আমরা এই টার্মটুকু অ্যাজ এ হোল, এটা হলো আমাদের f। তাহলে এই যে টার্মটুকু আমরা পাচ্ছি, তাহলে এটা অ্যাজ এ হোল টোটালটা হলো পাওয়ার অ্যাবজর্পশন হচ্ছে। তাইলে এখানে দেখো এই যে এই টার্ম mf0, এটার সাথে যদি আমরা এটাকে জাস্ট অ্যামপ্লিটিউডটাকে আলাদা করলাম, এখানে কি আছে sin pt cos pt মাইনাস থিটা, sin pt cos pt মাইনাস থিটা। এইটাকে আমরা আগে এইটার দেখার চিন্তা করি আর কি। আমরা এটা এখানে একটা জিনিস দেখো, দ্য এভারেজ পাওয়ার, এটা তো আমরা পাওয়ার পেলাম, এভারেজ পাওয়ার ওভার এ কমপ্লিট টাইম পিরিয়ড অর ফুল সাইকেল। একটা টাইম পিরিয়ড যখন কমপ্লিট হবে, আমার অটোমেটিক্যালি সাইকেলটা ফুল হবে আমাদের। তাহলে একটা কমপ্লিট সাইকেল। তাইলে দেখো এইটা করতে গিয়ে আমরা কি করেছি, এটাকে এইটার উপরে ইন্টিগ্রেশন করেছি 0 to t ইন্টিগ্রেশন হলো কমপ্লিট সাইকেল। আর যখন এভারেজ করবো আমরা এই টি দ্বারা ভাগ করেছি, এই যে টি 1/t, এই টি দ্বারা 1/t দ্বারা ভাগ করেছি, আর এইটা হলো আমাদের কমপ্লিট সাইকেলের জন্য। আর এটুকু তো আমার এখানে আছে আলাদা অ্যামপ্লিটিউড। তাইলে এটাকে দেখো, তাহলে এই যে তার মানে এই টার্মটা থাকলো, এই যে 0 to t, এখানে sin pt cos pt মাইনাস থিটা। তাহলে cos pt মাইনাস থিটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি, cos pt cos থিটা প্লাস sin pt sin থিটা। এইটাকে আমরা একটু সেপারেট করার চেষ্টা করব। আমরা আপাতত এইটুকু নিয়ে চিন্তা করতেছি না, এইটুকু দেখার চেষ্টা করি। দেখো তাহলে sin pt cos থিটা, এখানে sin pt sin থিটা আছে sin pt, তার মানে sin pt cos থিটা sin স্কয়ার pt আর হলো sin থিটা। এটা দিয়ে গুণ করেছি, এটা করতেছি। এখানে দেখো sin pt cos থিটা, এটা হলো হাফ অফ sin টুয়াইস pt, আর sin স্কয়ার pt এটা হচ্ছে হাফ অফ 1 মাইনাস cos pt। এটা আমরা লিখতে পারি, কিন্তু এটা আমরা লিখতে পারি, এই sin থিটা এখানে আছে এটা। তাইলে এখানে দেখো আমরা জানি sin টুয়াইস pt এর মান কত, ইন্টিগ্রেশন 0 to t ইন্টিগ্রেশন যদি করি 1/t sin টুয়াইস pt, এটার মান হচ্ছে 0, cos টুয়াইস pt এটার মানও হচ্ছে 0। এই যে cos টুয়াইস pt এন্ড এই যে sin টুয়াইস pt, এইটার ইন্টিগ্রেশন করলে আলাদা ভাবে এটার মান সরাসরি 0 হয়ে যাবে। কিন্তু অর্থাৎ হলো এটা এভারেজ ভ্যালু অফ দিস 0।
তাহলে আমার এখানে থাকলো যে হাফ অফ 1 আছে এখানে সাইন থিটা, হাফ অফ সাইন থিটা ডিটি, এখানে এই যে হাফ অফ দেখো সাইন থিটা ডিটি, তাহলে ডিটি কে ইন্টিগ্রেশন করলে পাবো জাস্ট টি হাফ অফ সাইন থিটা এখানে থাকলো, আর এই যে নিচে একটা টি আছে, আলটিমেট কি পেলাম? তাহলে দেখো পি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু এই যে টার্মটা, এই টার্মটা এইখান থেকে ইন্টিগ্রেশন থেকে যেটা পেলাম অ্যাভারেজ ভ্যালু হাফ অফ সাইন থিটা, এই ভ্যালুটুকু আমরা এখান থেকে পেয়েছি, এই ভ্যালুটুকু আমরা এখান থেকে পেয়েছি অ্যাভারেজ ভ্যালু। তাহলে আর এইটা কিন্তু আমাদের আছে, তাইলে এখন আমরা এখানে দেখো আমরা এই যে আগে পড়ে আসছি টুয়াইস ল্যামডা এপি ইজ ইকুয়াল টু f0 sin থিটা, তাহলে a ইজ ইকুয়াল টু এবং a ইজ ইকুয়াল টু দিস, a ইজ ইকুয়াল টু দিস, তাহলে এখান থেকে দেখো এটার থেকে হাফ অফ সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা এপি বাই f0, তাহলে ল্যামডা পি বাই f0 এইটা হচ্ছে a এর মান, তার মানে হাফ অফ সাইন থিটার মান ল্যামডা পি বাই এইটা হলো হাফ অফ সাইন থিটার মান। তাহলে পি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু এই টার্মটা ছিল আর এই টার্মটা আমাদের এখানে যোগ হইল, তাহলে এই যে নিচের টার্মটা স্কোয়ার উঠে গেল, এখানে ল্যামডা পি তার মানে এম ল্যামডা পি স্কোয়ার f0 স্কোয়ার ডিভাইডেড বাই দিস, তাহলে এখানে আমরা এই যে এম ল্যামডা ইনটু এই যে মানটুকু, এই এম ল্যামডা বাদে অন্যটুকু ওইটা হলো v0 স্কোয়ার। এই যে দেখো এখানে v0 আমরা বলেছি, এই যে v0 f0p ডিভাইডেড বাই দিস, f0p ডিভাইডেড বাই দিস, এটা হলো v0, ওইটা v0, কাজে এখানে এই যে f0p এটা স্কোয়ার আছে, এটাও স্কোয়ার আছে, আলটিমেট এটা হলো v0 স্কোয়ার m ল্যামডা v0 স্কোয়ার। তাহলে দেখো দি অ্যাভারেজ পাওয়ার অ্যাবসর্ব পার সাইকেল, এটা কিন্তু আমাদের পার সাইকেল উইল হ্যাভ ইটস ম্যাক্সিমাম ভ্যালু হোয়েন, এইটা ম্যাক্সিমাম কখন হবে, এইটার মানটা ম্যাক্সিমাম হবে কখন, অ্যাভারেজ ভ্যালু অ্যাবজর্পশন পার সাইকেল হোয়েন p ইজ ইকুয়াল টু ওমেগা, সো দ্যাট কাজে p অ্যাভারেজ ইকুয়াল ম্যাক্সিমাম এটা 1/4, তাহলে এখানে থাকলো কত, এটা ওমেগা ইজ ইকুয়াল টু যদি p হয় 4 ল্যামডা স্কয়ার p স্কয়ার, এই p স্কয়ার এই p স্কয়ার ক্যান্সেল করবে, এই ল্যামডা এখানে ক্যান্সেল করবে, তাহলে 1/4 ল্যামডা, সরি mf0 স্কয়ার, উপরে থাকবে mfg স্কয়ার, ল্যামডা থাকবে এখানে নিচে, এখানে নিচে হবে ল্যামডাটা, এই ল্যামডাটা হবে এই জায়গায় 1/4 ল্যামডা mf0 স্কয়ার, এইটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্পশন যখন p ইজ ইকুয়াল টু ওমেগা হবে, আদারওয়াইজ এটা হলো আমাদের পাওয়ার অ্যাবজর্পশন, আমরা এটাকে বলার চেষ্টা করতে পারি। আমরা ব্যান্ড উইডথ অফ রেজোনেন্স এটা পড়বো না, এটা পড়বো না, তো এই চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করে দিলাম আজকে। আমরা এখান থেকে তোমাদের কিছু প্রবলেম দিব, করার জন্য প্রবলেমটা করে জমা দিবে, আমি আজকালের মধ্যে দিয়ে দিব, তোমরা এক সপ্তাহের মধ্যে করে জমা দিবে আমাকে, বুঝতে পারছো কি বলেছি? यस सर। जी सर। আর বলো এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা তোমাদের, এখন কোনো ডিসকাস করার মতো কিছু আছে কিনা, যে এটুকু বুঝতে পারছো না তাহলে হয়তো আমরা একটু ডিসকাস করি। এই ব্যান্ড উইডথ অফ রেজোনেন্স এটা পড়বো না আমরা, কি সবাই বুঝতেছো সবকিছু? তোমাদের আমি শেয়ারিংটা বন্ধ করে দেই, তোমাদের যদি কোনো কথা, হ্যাঁ স্যার এখানে ক্যাপিটাল এফ নট ইজ ইকুয়াল টু এফ নট ইনটু এম, এখানে মানে এফ নট কি বোঝাচ্ছে ওইটা বুঝতেছি। কোন জায়গায়? এই যে জায়গায় এইটা এম আর এফ নট, এইটা এইটুকু তো, এই তো এম এফ নট, এই যে এখানে দেখো আমরা এটা আজকের প্রথমে জি স্যার, আমরা আজকের প্রথমে যাচ্ছি, এই যে এখানে দেখো আমরা এখানে বললাম এই f0টা হচ্ছে অ্যামপ্লিটিউড, f ইজ ইকুয়াল টু f নট sin pt,
আবার এই যে এখানে দেখো, এই যে দেখো এফ নট বাই এম, এফ নট বাই এম, এইটাকে আমরা বললাম হলো যে F0, এই যে নিচের লাইনে ওইটাকেই বলেছি আমরা। তার মানে এইটা সমান হচ্ছে এইটা, এইটা সমান হচ্ছে এইটা। তাহলে দেখো ক্যাপিটাল এফ নট ইজিক্যাল টু কত দাঁড়ায়, এম ইন্টু এফ নট, এই দুইটা টার্ম সমান। আচ্ছা এই যে এখানে আমরা এই যে এখানে যেটা ডিক্লেয়ার করেছি, কন্ট্রোল, এটা লিখলাম হুইচ ইজ ইজিক্যাল টু, হুইচ ইজ ইজিক্যাল টু, এই যে এখানে যেটা আমরা ইউজ করেছি, এই যে এখান থেকে দেখো আলটিমেট তাহলে কি দাঁড়াইলো, এফ নট ইজিক্যাল টু এম এফ নট। এমটা হলো মাস, আমার যদি কোনো মাস থাকে, মাস এম ইজিক্যাল টু 1 হলে এফ নট ইজিক্যাল টু এফ নট। আর যদি এফ নট এম 1 না থাকে, এম এর যে কোনো ভ্যালু থাকে, এফ নটটা হলো অ্যামপ্লিচিউড, বলছে এটা হলো পার ইউনিট লেন্থের জন্য অ্যামপ্লিচিউড, অ্যামপ্লিচিউড ফোর্স অ্যামপ্লিচিউড, কিন্তু পার ইউনিট মাসের রেসপেক্ট হলো এফ নট। আর এটা হলো টোটাল, এফ নট হলো টোটাল যে কয় ইউনিট আমার মাস থাকবে তার রেসপেক্টে হচ্ছে ক্যাপিটাল এফ নট, আর স্মল এফ নট হচ্ছে পার ইউনিট মাসের জন্য। বলো দেখি আর কিছু আছে কিনা কারো। কথা বলে না। তাহলে আমরা শেয়ারটা বন্ধ করতেছি, শেয়ারটা বন্ধ করতেছি, এরপরে যদি কোনো ডিসকাশন থাকে সেটা করো। কি আছে কোনো ডিসকাশন তোমাদের? আমরা শেষ করে দিব, তোমরা পড়তে থাকো, তোমরা পড়তে থাকো। আচ্ছা জানাই, কোনো সমস্যা থাকলে আমরা সেগুলো ডিসকাস করতে পারবো। আগে যদি জানা থাকে যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, তাহলে আমরা ডিসকাস করতে পারবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর নেক্সট রবিবার কিন্তু ম্যাডাম ক্লাস নিবে তোমাদের। আচ্ছা হ্যাঁ ঠিক আছে।